স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদের পর্যালোচনামূলক ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন দৈনিক নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলি। আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, স্টুডিও আলোচনা করব, তবে তার আগে জাতীয় দৈনিকগুলোর প্রধান শিরোনামগুলো যদি একটু দেখে নিই। দৈনিক প্রথম আলোর আজকের প্রধান শিরোনাম, ৮,০০০ সরকারি চাকুরির মুক্তিযোদ্ধা সনদ সন্দেহজনক। এ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন আছে। বিকল্প জ্বালানি উৎসে সারা অনেক, তবে বিলম্বের সংখ্যা। হরমুজ নিয়ে পিছু হটলেন ট্রাম্প। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম, এবার মর্মান্তিক ঈদ যাত্রা। ঈদের আগে পরে ১৩ দিনে ৩ শতাধিক মানুষের মৃত্যু, আহত ৯ শতাধিক। রিমান্ডে লেফটেন্যান্ট জেনারেল মাসুদ, ভারতের রয়ের পরিকল্পনায় ১/১১ সরকার। ইসরায়েল আমেরিকার আগ্রাসনের ১ মাস, ধ্বংসস্তূপের মধ্যেও লড়ে যাচ্ছে অদম্য ইরান। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব, বলেছেন প্রধানমন্ত্রী। পদত্যাগ নয়, সংসদে থেকেই জুলাই সনদ বাস্তবায়নে পদক্ষেপ নেবে জামাত। ঝরে পড়েছে অর্ধেক শিক্ষার্থী, শিক্ষকের ঘাটতি ৭৩%, বেহাল কারিগরি শিক্ষায় নিয়ে একটি বিশেষ প্রতিবেদন আছে দৈনিক ইত্তেফাকে। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, সেচে ডিজেল সংকটের প্রভাব, শঙ্কায় কৃষক। স্থল অভিযানের দিকে ঝুঁকছেন ট্রাম্প, পাল্টাপাল্টি প্রস্তুতি। মধ্যপ্রাচ্যের যুদ্ধে নতুন মোড় নিতে যাচ্ছে। এনে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন আছে দৈনিক সমকালে। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, সামরিক বেসামরিক কর্মকর্তাদের তালিকা প্রস্তুত, ১/১১ বিতর্কিত কুশীলবরা আতঙ্কে। তেলের অবৈধ কারবার ঠেকাতে ভিজিলেন্স টিম, ছুটির দিনে পেট্রোল পাম্পে দীর্ঘ সারি। দৈনিক মানব জমিনের প্রধান শিরোনাম, জ্বালানি তেল চাপ সামলাতে দিনে ১৬৭ কোটি টাকা ভর্তুকি। এমন কিছু বলা ঠিক হবে না যা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে খাটো করে, বলেছেন প্রধানমন্ত্রী। রিমান্ডে অপকর্ম লুকানোর চেষ্টা মাসুদ খালেদের। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, ইরানের উপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধের ১ মাস, যুদ্ধের প্রভাবে বিশ্ব ব্যবস্থা তছনছ। কঠোর হচ্ছে পাবলিক পরীক্ষা এবং মহান স্বাধীনতা দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী বলেছেন, এমন কিছু করা উচিত নয় যা মুক্তিযুদ্ধের গৌরব খাটো করে। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, মন্দার মেঘে দুলছে প্লেনের ডানা। ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের যে প্রভাব বিমান এবং পর্যটন খাতে, নিয়ে একটি প্রতিবেদন আছে। অতীত নিয়ে পড়ে থাকলে এক চোখ অন্ধ, ভুলে গেলে দু চোখই অন্ধ, স্বাধীনতা দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান। দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনাম, এবার রেকর্ড সংখ্যক দুর্ঘটনা, ঈদ যাত্রা তো নয়, মরণ যাত্রা। স্বাধীনতা দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী বলেছেন, স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, পথে মৃত্যুর মিছিল, প্রতিদিন গড়ে ২৭ প্রাণহানি। এছাড়া বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত জাতিসংঘের এবং স্বাধীনতা দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী বলেছেন, মুক্তিযুদ্ধ কোনো ব্যক্তি বা দলের নয়, এটি জনযুদ্ধ। দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, নেপথ্যে মজুদ কালোবাজারি, জ্বালানি তেলে যে বিশৃঙ্খলা, এ নিয়ে প্রতিবেদন আছে। জলে স্থলে চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি, মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে দেশ রূপান্তরের প্রতিবেদন। দৈনিক নয়া দিগন্তের প্রধান শিরোনাম, দীর্ঘস্থায়ী মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে গোটা মধ্যপ্রাচ্য। ২৩টি দেশে ছড়িয়েছে কোভিড-১৯-এর নতুন ভ্যারিয়েন্ট সিকাদা। এছাড়া স্বাধীনতা দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী বলেছেন, ঐক্যবদ্ধ থাকলে অবশ্যই কাঙ্ক্ষিত স্বনির্ভর দেশ গড়তে পারব। দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম, ড্যাপের প্রাক্কালন, ঢাকার ৬৫ খাল পুনরুদ্ধারে ৫০,০০০ কোটি টাকারও বেশি প্রয়োজন। জ্বালানি তেলের দাম $২০০ ধরে ট্রাম্প প্রশাসনের কৌশলগত প্রস্তুতি। আবারও হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা ইরানের। দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম, স্টিয়ার ক্লিয়ার অফ ইউএস ফোর্সেস, তেহরান ওয়ার্ন সিভিলিয়ান্স অ্যাক্রস মিডল ইস্ট অ্যাজ ট্রাম্প এক্সটেন্ডস পজ অন স্ট্রাইকিং ইরানিয়ান এনার্জি প্ল্যান্টস। নিউ এজের প্রধান শিরোনাম, ফুয়েল হোর্ডিং র্যাম্পেন্ট, 64,000 লিটার্স অফ ইলিগালি স্টোরড ফুয়েল রিকভার্ড, ভিজিলেন্স টিমস ফর্মড। এবং দ্য ডেইলি অবজারভারের প্রধান শিরোনাম, জিয়াউর রহমান অ্যান এসেনশিয়াল ফিগার ইন লিবারেশন ওয়ার, সে প্রাইম মিনিস্টার। স্টুডিও আলোচনা শুরু করতে চাই দৈনিক নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলি। বলছিলাম যে ইরানের উপর যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলে চাপিয়ে দেওয়া যুদ্ধের ১ মাস পূর্ণ হলো আজ। ইরানের যে অদম্য লড়াই আমরা দেখছি, দিন শেষে আসলে এই মধ্যপ্রাচ্য যুদ্ধ কোন দিকে যাচ্ছে? মধ্যপ্রাচ্য যুদ্ধ মানে ইরান, ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধ, এটা বেশ জটিল একটা পর্যায়ে পৌঁছে গেছে। যেমন হরমুজ প্রণালী ওপেন করার ব্যাপারে শক্তি প্রয়োগের যে ঘোষণা ট্রাম্প দিয়েছিলেন, এটা প্রথমে তো 2 দিন দিয়েছিলেন, 48 ঘন্টা আলটিমেটাম, এরপরে 5 দিন, এরপর সর্বশেষ 10 দিন। তো এটার ইতিবাচক দিক যদি দেখেন তাহলে মনে হচ্ছে সম্ভবত যুদ্ধ থেকে পিছু হটতে পারে ট্রাম্প এবং একটা আলোচনার সুযোগ দিতে চাচ্ছেন। তার পাশাপাশি অন্য প্রস্তুতি যদি আমরা দেখি, যেমন এখানে অতিরিক্ত 5,000 মেরিন সেনা পাঠানো, আগে 45,000 এমনিতেই ছিল মধ্যপ্রাচ্যে আমেরিকান সেনা, এটাকে 50,000-এ নিয়ে যাওয়া,
আবার যেসব আমেরিকান মিডিয়া এবং আন্তর্জাতিক মিডিয়াতে যে খবর আসছে সেটা হচ্ছে স্থল অভিযান শুরুর জন্য পরিকল্পনা, কার্গিল দ্বীপ পুনর্দখল, অথবা এর আশেপাশে যে আপনার হরমুজ প্রণালীর আশেপাশে যে দ্বীপগুলো আছে এগুলো দখল করা, এই যে বিষয়গুলো, এটাতে মনে হচ্ছে একটা জটিল দিকে যাচ্ছে। যদি স্থল অভিযান শুরু করে, যদিও স্থল অভিযানের ব্যাপারে আমেরিকান থিঙ্ক ট্যাঙ্ক এবং নীতি প্রণেতা যারা আছে তাদের মধ্যে তীব্র মতভেদ আছে। এমনকি আমেরিকার জনমত এখন ট্রাম্পের অ্যাকসেপ্টেন্স কিন্তু 36% চলে আসছে, আর যুদ্ধ সমর্থন করতেছে মাত্র 22-23% মানুষ। এরপরেও স্থল অভিযান যে হবে না তার কোনো গ্যারান্টি নেই, কারণ প্রস্তুতি দেখে মনে হচ্ছে হয়তো স্থল অভিযান শুরু হতে পারে, যদিও পরোক্ষ আলোচনাও আছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি এখানে আস্থার একটা বড় সংকট। ট্রাম্প বলছেন আলোচনা করে আমরা সমাধান করি, যুদ্ধবিরতি হোক। ইরান বলছে যুদ্ধবিরতি হবে না, ওইদিকে আবার সার্বিক প্রস্তুতি আছে। এখানে ইরান কোনোভাবে আস্থা রাখতে পারছে না, কারণ দুইবার আলোচনা চলমান অবস্থায় কিন্তু ইরান অ্যাটাক করা হয়েছে। একবার হচ্ছে জুন 2000 গত বছর 25, আর এই সম্প্রতি 28 তারিখ যেটা হলো। তো এই যে বিষয়টা, এটা আস্থার ঘাটতি তৈরি করেছে। এখন ট্রাম্প আসলে কি করবেন? ট্রাম্প কি আমেরিকার জন্য যুদ্ধ করছে না ইসরায়েলের জন্য? এই বিতর্কটা কিন্তু আমেরিকা খুব তীব্রভাবে উঠে গেছে। আমেরিকানরা কেন অন্য একটা দেশের জন্য জীবন দেবে, যদিও ইসরায়েল হচ্ছে তাদের কৌশলগত একজন মিত্র? এই বিতর্কের মধ্যে আসলে যুদ্ধের ভবিষ্যৎটা একেবারে অনিশ্চিত হয়ে গেছে। আমরা ইসরায়েল এবং ইরানের কৌশলগত লক্ষ্য কি এটা কিন্তু অনেকটাই জানি। যেমন ইরানের লক্ষ্য হচ্ছে কি, তারা পরাজিত হতে চায় না, প্রতিরোধটা দীর্ঘ সময় ধরে কন্টিনিউ করতে চায়। তাদের একটা যুদ্ধ কৌশল হচ্ছে মোজাইক কৌশল, অল্প খরচে দীর্ঘ সময় যুদ্ধ চালিয়ে যাওয়া। অন্যদিকে ইসরায়েলের কৌশল হচ্ছে তাদের যেহেতু একটা লং টার্ম লক্ষ্য আছে বৃহত্তর ইসরায়েল অথবা ইসরায়েলের আধিপত্য পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে দেওয়া, এটার লক্ষ্যে তাদের বড় বৃহৎ শক্তির যেসব আরব দেশগুলো আছে এবং অন্যান্য মুসলিম দেশ আছে প্রতিবেশী, এগুলোকে ভেঙে ফেলতে হবে, শক্তিকে খর্ব করতে হবে। এই উদ্দেশ্যে এর আগে আমরা দেখছি হচ্ছে ইরাক খণ্ড বিখণ্ড হয়ে গেছে, তারপর ইয়েমেন ভেঙে গেছে, আমরা লিবিয়ার অবস্থা জানি। ইজিপ্টকে একাধিকবার চেষ্টা করা হয়েছে এটাকে ভেঙে দেওয়ার জন্য, দুর্বল করার জন্য। এরপরে টার্গেট হচ্ছে 3টা দেশ আমরা দেখতে পাই, একটা হচ্ছে ইরান, তুরস্ক এবং পাকিস্তান। এমনকি ইসরায়েলি নেতারা এটাও বলছে যদি ইরান দুর্বল হয়ে যায় এরপরে তুরস্ক এবং তারপর হচ্ছে পাকিস্তান। ফলে এই লক্ষ্যটা তাদের হচ্ছে কি ইরানকে ধ্বংস করার লক্ষ্য। কিন্তু আমেরিকান লক্ষ্য কি সেটা? ইরান যদি ধ্বংস হতে চায় অথবা যুদ্ধ যদি ছড়িয়ে পড়ে, তাহলে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে আমেরিকান যে স্বার্থ আছে সেটা বিঘ্নিত হবে। ফলে আমেরিকান লক্ষ্য কোনোভাবেই যুদ্ধ ছড়িয়ে যাওয়া অথবা পুতিন বা রাশিয়ান এক্স প্রেসিডেন্ট যে সতর্কবাণী করছে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যেতে পারে, এটা আমেরিকান স্বার্থের জন্য মোটেই অনুকূল না। অথবা এখনকার বিশ্ব ব্যবস্থা, বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা এটা ভেঙে যাক, এটা আমেরিকা চায় না। কিন্তু ইসরায়েলের তাতে কোনো কিছু আসে যায় না। ইসরায়েল মনে করে যে একটা উত্তপ্ত পরিস্থিতি মধ্যপ্রাচ্যে তৈরি হলে তার সামরিক আধিপত্য বিস্তারের জন্য এটা অনুকূল হবে, সহায়ক হবে। অন্যদিকে ট্রাম্পের ব্যক্তিগত যে রাজনৈতিক সংকটগুলো আছে, তার বিরুদ্ধে যে মামলাগুলো আছে দুর্নীতির, এটা হয়তো নিষ্পত্তি হয়ে যাবে। ফলে এখানে ইসরায়েল এবং ইরানের লক্ষ্যটা স্পষ্ট, কিন্তু আমেরিকা কি চায় সেটা অস্পষ্ট। কেন আমেরিকা এই যুদ্ধ জড়ালো, এটা আমেরিকানদের মধ্যেও কিন্তু অনেকের কাছে প্রশ্ন জবাব নেই। জি, আমরা এই যুদ্ধ নিয়ে কথা বলছিলাম। এই যুদ্ধের প্রভাব তো আমরা বাংলাদেশে একেবারে সরাসরি পড়তে দেখেছি। এই যে জ্বালানি তেল নিয়ে দীর্ঘ সময় ধরে, মূলত 28 তারিখে তো আক্রমণের পর থেকে আমরা দেখছি যে পেট্রোল পাম্পগুলোর যে পরিস্থিতি, মজুতদারির একটা মানে কি বলবো ঘৃণ্য চেষ্টা আমরা বেশ কয়েক জায়গায় দেখেছি। সরকার সবশেষ ভিজিলেন্স টিম গঠন করেছে। জ্বালানি তেল নিয়ে যে পরিস্থিতি, এর থেকে আসলে উত্তরণের পথটা কি ছিল? আমরা কি ভুল করছি কোথাও? প্রথম কথা, জ্বালানি নীতি কি নেওয়া হবে এটার ব্যাপারে এক ধরনের বিতর্ক আছে। যেমন আজকে জ্বালানি প্রতিমন্ত্রী একটা খবর দেখলাম, প্রতিদিন 167 কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। তার মানে হচ্ছে কি আন্তর্জাতিকভাবে জ্বালানি সংগ্রহের যে রেট, যে দর পড়ছে, আমরা তার চেয়ে কম দরে বিক্রি করছি। এটা দীর্ঘ সময় ধরে কিন্তু এটা সাস্টেনেবল না। এক মাসের শেষ তো হচ্ছে না, আমরা কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। এটা যদি আরও 1 মাস চলে, এটা যদি আরও 6 মাস চলে, এমনকি ইউক্রেন রাশিয়ান যুদ্ধের মতো যদি বছরের পর বছর চলে, তাহলে লম্বা একটা প্রস্তুতি নিতে হবে। 167 কোটি টাকা তেলে ভর্তুকি দিয়ে 1 বছর যুদ্ধ চালানো বাংলাদেশের পক্ষে সম্ভব না। বাংলাদেশ হচ্ছে একান্তভাবে জ্বালানি আমদানি নির্ভর রাষ্ট্র।
এমনকি জ্বালানি যারা রপ্তানি করে, আজকে একটা নিউজ দেখতেছিলাম, ভেনেজুয়েলা তারা কিন্তু জরুরি অবস্থা জারির মতো অবস্থা হয়ে গেছে, তারা 4 দিন বন্ধ ঘোষণা করছে। শ্রীলঙ্কা আমাদের দক্ষিণ এশিয়ার একটা রাষ্ট্র, তারা স্কুল ছুটি দিয়ে দিছে। ফিলিপিন্সও সম্ভবত জ্বালানি ক্ষেত্রে একই অবস্থা, পাকিস্তানে তারা হোম অফিস চালু করার চিন্তা ভাবনা করতেছে। সবকিছু মিলে আমাদেরকে বাস্তবতাটা কিন্তু চিন্তা করতে হবে। আমরা হয়তো নতুন একটা সরকার আসছে, 1-1.5 মাসের মাথায় যদি জ্বালানি তেলের দাম বাড়ানো হয়, সেটা এক ধরনের জনগণের প্রভাব মূল্যস্ফীতির উপর বড় ধরনের প্রভাব পড়তে পারে। এমনিতেই দেশের ইকোনমিতে এর আগে 1.5 বছর এবং তার আগে ফেসিবাদী সময় একটা দুর্বল অর্থনীতির উত্তরাধিকার নিয়ে সরকার যাত্রা শুরু করেছে। এই সময় জ্বালানি তেল বাড়লে, মূল্য বাড়লে এটার একটা ইম্প্যাক্ট পড়তে পারে, এটা সরকার চিন্তা করছে। কিন্তু যদি লম্বা সময় ধরে এই যুদ্ধ চলে, স্থল অভিযান যদি শুরু হয়, তাহলে বাংলাদেশকে কিন্তু চিন্তা করতে হবে। আর বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের যে প্রচেষ্টাটা, সেই প্রচেষ্টা হয়তো সফল হবে। যেমন ভারত রাশিয়ান তেল আমদানি করে এটা পরিশোধন করে বাংলাদেশে দিবে, এরকম একটা আলোচনা আছে। আবার সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের রাষ্ট্র থেকে বিকল্প পথে হরমুজ প্রণালীর বাইরে তেল সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। আজারবাইজান, উজবেকিস্তান থেকে গ্যাস তেল সংগ্রহ করার চিন্তা হচ্ছে। এই সব প্রচেষ্টা সফল হলেও এই জ্বালানি তেলের দাম, এলএনজির দাম কিন্তু অনেক বেশি পড়বে। আপনি একটা খবর পড়তেছিলেন, ট্রাম্প তার কৌশল সাজাচ্ছে $200 জ্বালানি তেলের দাম পৌঁছাইতে পারে, এটা চিন্তা করে। সেটা যদি সত্যি হয়, এটা যদি 3 মাসও যদি হয়, তাহলে বাংলাদেশের মতো ইকোনমি বড় ধরনের বিপর্যয়ের মধ্যে পড়বে। আমার মনে হয় সরকারকে একটু চিন্তা করতে হবে, এই মানে দীর্ঘদিন ধরে জ্বালানি তেলে ভর্তুকি দেয়া, এটা আমার ইকোনমি সহ্য করতে পারবে কিনা। হঠাৎ করে যদি একটা বিপর্যয় দেখা দেয়, তাহলে এটা কিন্তু অনেক বেশি সাইড ইফেক্ট দেখা যাবে ইকোনমির উপরে। জি, আমি এই সংশ্লিষ্ট একটি বিষয় আমরা একটি পত্রিকায় বেশ গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে এবং আলোচনাটা আছে, এই যে সেচে যে বিশাল একটি ডিজেলের যেই প্রভাবটা পড়বে এবং সেটি কিন্তু পরে পুরো কৃষি খাত, এবং আমরা এরই মধ্যে বাজারে কিন্তু প্রভাব পড়তে দেখেছি, জিনিসপত্রের দাম বাড়ছে। যারা বিক্রেতা তারা বলছেন যে যেহেতু জ্বালানি তেলের খরচ বেড়েছে, সেইখানে সব জিনিসপত্রের যে প্রভাব, কৃষি সহ সার্বিক জনজীবন, এই জায়গাটি যদি একটু বলতেন। এখানে কৃষি একটা আরেকটা জনজীবন। কৃষির জন্য 2 ধরনের বড় বিপত্তি আসছে। একটা তো জ্বালানি তেলের দাম যদি বেড়ে যায় তাহলে খরচ বাড়বে, আবার জ্বালানি তেল যদি মানে যথাযথভাবে না পাওয়া যায়, সহজলভ্য না হয়, তাহলেও কিন্তু খরচ বাড়বে। দ্বিতীয় যে সবচেয়ে বড় বিপদ, সেটা হচ্ছে সারের দামটা। সারের দাম কিন্তু আকাশচুম্বী হতে পারে। আজকে 167 কোটি টাকা প্রতিদিন আপনি ডিজেলে ভর্তুকি দিচ্ছেন, সারে ভর্তুকি কত হবে এটা কিন্তু আমরা জানি না। অলরেডি আন্তর্জাতিক বাজারে সার অনেক দাম বেড়ে যাচ্ছে। রাশিয়া থেকে সরাসরি আমরা সার আমদানি করতে পারি না। অন্যদিকে সারের বিকল্প বাজার যেগুলো আছে, এগুলো অধিকাংশ হচ্ছে হরমুজ প্রণালী দিয়ে কিন্তু পরিবাহিত হয়। ফলে আমাদের সার্বিক পরিস্থিতি নিয়ে, ইকোনমিক পরিস্থিতি, কৃষির অবস্থা, জনজীবনের অবস্থা, মূল্যস্ফীতি সব কিছু বিবেচনা করে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। এখানে ইমোশনাল জায়গা না, ইকোনমি ইমোশন দিয়ে চলে না, রাজনীতিতে ইমোশনের একটা প্রভাব থাকে। আমার মনে হয় যারা অর্থনৈতিক নীতি প্রণেতা আছেন, নীতি নির্ধারক আছেন, তাদেরকে খুব সিরিয়াসলি ভাবতে হবে কিভাবে আমরা এই সংকট থেকে উত্তরণ করতে পারবো। ইরান, ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের যুদ্ধে বাংলাদেশ করণীয় খুব বেশি নেই, কিন্তু এটার ইম্প্যাক্ট যেটা পড়বে সেটাকে কিন্তু আমাদেরকে যে কোনোভাবে হোক মোকাবেলা করতে হবে। আপনি বলছিলেন যে অর্থনীতিতে আসলে ইমোশনের খুব একটা সুযোগ নেই, চলেও না, যদিও সেটা পলিটিক্সে চলে, কিন্তু এটা তো ঠিক আমরা দেখছি যে শুরু থেকেই কিন্তু সরকার বলছে যে জ্বালানি তেলের দাম বাড়ছে না। এই বিষয়টি তো নিশ্চয়ই এই কারণে, যেহেতু একটি সরকার মাত্র দায়িত্ব নিল, এখনই যদি জ্বালানির দাম বাড়ে, সেটি মানে মানুষের মাঝে এক ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে। এই দুটোর মধ্যে সমন্বয়টা আসলে কতটা চ্যালেঞ্জিং? সমন্বয় হচ্ছে কি, সরকারকে চিন্তা করতে হবে, একটা অ্যাসেসমেন্ট করতে হবে এই যুদ্ধ কতদিন চলতে পারে। আমরা তো নিশ্চিতভাবে কোনো কিছু বলতে পারি না, হয়তো 1 সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতি হতে পারে, অথবা এটা 3 মাস বা 6 মাসও চলতে পারে। অ্যাভেলেবল যেসব ইনফরমেশন আছে, এই ইনফরমেশনের ভিত্তিতে একটা অ্যাসেসমেন্ট করে সরকারকে ঠিক করতে হবে। লম্বা সময় ধরে যদি যুদ্ধ চলে, তাহলে জ্বালানি তেলের দাম না বাড়ানোর যে দিকটা, জনজীবনের কথা চিন্তা করে যে সিদ্ধান্তটা নিচ্ছে, এটা পুনর্বিবেচনা করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে কি, সরকার যদি এখন বলে যে আমি 1 সপ্তাহ পরে জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেবো, তাহলে এখন ধরুন প্রতিদিন 12,000 টন সম্ভবত আছে জ্বালানি চাহিদা আছে, এটা দেখা যাবে যে লাভ দিয়ে 1.5 গুণ হয়ে গেছে, এবং হচ্ছেও তাই। অনেকেই অনেক ধরনের মজুত করতেছে, খবরগুলো আসছে। ফলে সরকার যে পলিসিটা নেবে, অন্তত জ্বালানি তেলের মতো সংবেদনশীল একটা জায়গায়, এটা আগে থেকে ঘোষণা করার দরকার নেই। তারা সিদ্ধান্ত নেবে এবং তারা কৌশলগতভাবে এটা বাস্তবায়ন করবে। এটা আলোচনার সাবজেক্ট না। একটু ভিন্ন দিকে দৃষ্টি দিতে চাই। এবার ঈদ যাত্রা, এই আলোচনাটা আছে এবং অনেকগুলো পত্রপত্রিকার শিরোনাম এরকম, যেরকম ইনকিলাব করেছে ঈদ যাত্রা নয় মরণ যাত্রা। এবারের ঈদ যাত্রায় 13 দিনে 3 শতাধিক মানুষের মৃত্যু। এই মৃত্যুর
কারণ আসলে কি? এবার তো লম্বা ছুটিও ছিল, যাওয়া আসাটা নির্বিঘ্ন করার সুযোগ ছিল নাকি? প্রথম কথা হচ্ছে ঈদ বাংলাদেশে এই প্রথমবারের মতো আসে নাই। বাংলাদেশের প্রায় 5.5 দশকের কাছাকাছি সময়ে প্রতি বছরই তো দুটো ঈদ আসে। এর মধ্যে বিশেষ করে এই যে রোজার ঈদ যেটা আছে, এটাতে অনেক বেশি মানুষ দেশের বাড়িতে যায়। এটার জন্য কিছু প্রস্তুতি আছে, যানবাহনের প্রস্তুতি, আইন শৃঙ্খলার প্রস্তুতি, তারপরে সড়কের প্রস্তুতি, এই জিনিসগুলো আছে। সড়কের প্রস্তুতির ক্ষেত্রে একটা বিপত্তি আমরা জানি, ধরেন ফেসিবাদ আমলের শেষের দিকেই সড়কের রক্ষণাবেক্ষণ উন্নয়ন একেবারেই হয়নি। তারপরে যে 1.5 বছর অন্তর্বর্তীকালীন সরকার জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য তাদেরকে অনেক বেশি ফোকাস করতে, তারা ওইদিকে যাওয়ার মনোযোগ হয়নি। আর এই সরকার তো মাত্র আসলো 1-1.5 মাস সময়, তো ফলে এই সড়কের যে মেরামতের যে বিষয়টা, এটা বিপত্তি আছে। দ্বিতীয় জিনিসটা হচ্ছে কি, আমাদের এই ঈদের সময় যেহেতু যাত্রীর একটা চাপ বাড়ে, ফলে যে যানবাহনগুলো আসলে ফিট না, আনফিট যানবাহনগুলো রাস্তা নামিয়ে দেওয়া হয়, এগুলোতে ব্রেক ফেল করে, এগুলো কিন্তু একটা জটিলতা তৈরি হয়। তারপর হচ্ছে একটা তাড়াহুড়ার বিষয় থাকে, মানে দ্রুত যাত্রীদের পৌঁছায় দিয়ে আবার ফিরে এসে আরেকটা, সে যত ট্রিপ দিবে তত বেশি তার। এই সার্বিক বিষয়গুলোকে যদি অথরিটি যারা আছে, সরকারে যারা আছে, তারা যদি পরিকল্পনার মাধ্যমে যেতে পারে, তাহলে বিপত্তিটা কমে। যেমন গত বছর ঈদে কিন্তু এটা আমরা দেখি নাই, এত দুর্ঘটনা ঘটে নাই। তখন তো আসলে অনেক কম, সড়কের পরিস্থিতি কিরকম ছিল। এখন যে যানবাহন ভাড়া বৃদ্ধি এবং অন্য ভোগান্তির যে বিষয়গুলো, এগুলো ছিল না। তার মানে হচ্ছে কি, গত বছর যারা নীতি নির্ধারক যারা ছিলেন, তারা প্রপারলি এটা মেনটেন করতে পারছে, কিন্তু এবার পারে নাই। আমার মনে হয় এটার জন্য আমাদের যে যোগাযোগের যারা দায়িত্বে আছে, তাদের একটু চিন্তা ভাবনা করা দরকার, তাদের কোনো ভুল আছে কিনা। এই ভুল যদি সংশোধন হয়, তাহলে আর ভুল থেকে শিক্ষা নিয়ে 2.5 মাস পরে যে আরেকটা ঈদ আসছে, এই সময় হয়তো আমরা এই বিপত্তিটা হয়তো আমরা অ্যাড্রেস করতে পারি। আর যদি আমরা শিক্ষা না নেই, তাহলে আবারও দেখা যাবে যে আরও 3 শতাধিক মানুষ এই আগামী ঈদেও মারা যেতে পারে। সেটা কিন্তু মানুষ ক্ষমা করবে না। এবার একটা না হয় নতুন সরকার হয়তো অনেক কিছু পারে নাই, কিন্তু ভবিষ্যতে যদি এখান থেকে শিক্ষা না নেওয়া হয়, তাহলে জনগণ অবশ্যই এটাকে ভালোভাবে নেবে না। নিঃসন্দেহে আমরা জানি যে 26শে মার্চ স্বাধীনতা দিবস গেল। সেই স্বাধীনতা দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী দুটো মন্তব্য নিয়ে আমি একটু আপনার কাছে জানতে চাই। এমন কিছু করা ঠিক হবে না যা মুক্তিযুদ্ধের গৌরবকে ম্লান করে, এবং অতীত নিয়ে পড়ে থাকলে এক চোখ অন্ধ আর ভুলে গেলে 2 চোখই অন্ধ। এই জায়গায় প্রধানমন্ত্রীর বক্তব্যটাকে আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ মনে হয়। 1 চোখ অন্ধ, 2 চোখ, মানে অতীত নিয়ে পড়ে থাকলে 1 চোখে অন্ধ, আর যদি ভুলে যান তাহলে 2 চোখে অন্ধ। এখানে মেসেজটা কি? মেসেজটা হচ্ছে 1971 সাল, এটা হচ্ছে আমাদের স্বাধীনতার একটা ভিত্তি। আমরা যদি 71 সালকে অস্বীকার করি, তাহলে স্বাধীনতাকে অস্বীকার করা হয়ে যায়। ফলে এটা আমার মধ্যে থাকবে, কিন্তু তার মানে এই নয় যে 1971 সাল 55 বছর আগের যে স্বাধীনতা মুক্তিযুদ্ধ, ওই বাস্তবতার যে এটাকে নিয়েই যদি আমরা পড়ে থাকি, তাহলে তো আমরা সামনে এগোতে পারবো না। কোনো দেশ সেভাবে এগোয় না, ইতিহাসকে অস্বীকারও করে না, আবার ইতিহাস নিয়ে পড়েও থাকে না। আমার মনে হয় এই বার্তাটাই প্রধানমন্ত্রী দিতে চেয়েছেন। আমার মনে হয় দেশের মানুষের এই বার্তাটা গ্রহণ করা উচিত। সেটা হচ্ছে মধ্যপন্থা, যেটা আসলে সরকারের নীতি, উদারনৈতিক গণতন্ত্র এবং মধ্যপন্থা। এই মধ্যপন্থারই একটা হচ্ছে বার্তা উনি দিতে চেয়েছেন মনে হয়। এটা আমার মতে বাংলাদেশকে উন্নতি অগ্রগতির পথে নিয়ে যাওয়ার জন্য এটা যথার্থ একটা কৌশলের কথাই উনি বলেছেন। আমরা বলছিলাম যে নতুন সরকারের যাত্রা, নতুন ত্রয়োদশ জাতীয় সংসদেরও কিন্তু যাত্রা সংসদেরই মাঝে শুরু হয়েছে, এবং এবারে যে সংসদ সেটা যে প্রাণবন্ত হবে, একটা ভিন্ন সংসদ হবে, এরই মাঝে এটা ইঙ্গিত আভাস আমরা পেয়েছি। জামাতে ইসলাম বলছে, প্রধান বিরোধী দল বলছে যে পদত্যাগ নয়, সংসদে থেকেই জুলাই সনদ বাস্তবায়নের পদক্ষেপ। এই যে সংসদকে সবকিছুর কেন্দ্রবিন্দু করা, এই জায়গাটিকে রাজনীতির জন্য কতটা তাৎপর্যপূর্ণ মনে করেন? এটা খুব তাৎপর্যপূর্ণ। সংসদকে সবকিছু কেন্দ্রবিন্দু করা, এটা শুধুমাত্র বিরোধী দলের বক্তব্য আপনি বললেন, তারাই বলছে সেটা না, সরকারেরও তাই চাই। এবং বিরোধী দলের পক্ষ থেকে যে বার্তাটা দেওয়া হয়েছে, জামাত ইসলামী এর আগে সংসদ থেকে পদত্যাগ করছিল একাধিকবার, তো এবার নিশ্চিত করতে চাচ্ছে যে না, সংসদকে কার্যকর করা হবে, এটা 5 বছরে চলবে। এটা সরকার এবং বিরোধী দল যদি একমত হয়, তাহলে এটা 5 বছর চলতে পারে। এখন বিরোধিতা থাকবে সরকারের, যেমন এখন জুলাই সনদ এবং গণভোট, এগুলো নিয়ে কিন্তু মতের একটা পার্থক্য দেখা যাচ্ছে। সামনে আরো অনেক ইস্যু থাকবে, যেগুলো নিয়ে পার্থক্য নিয়ে সংসদে আলোচনা হবে, উত্তপ্ত বিতর্ক হবে, ওয়াকআউট হবে, যেমন প্রেসিডেন্টের ভাষণ নিয়ে বিরোধী দল ওয়াকআউট করেছে, এগুলি থাকবে। কিন্তু বৃহত্তর যে বাংলাদেশের অগ্রগতি, এগিয়ে যাওয়া, গণতান্ত্রিক রূপান্তর, জাতীয় স্বার্থ, এগুলির ব্যাপারে 2 পক্ষ কিন্তু একমত হতে হবে। যেমন অনেক সময় স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়ও আছে। আজকে সকালে আসার সময় আমি একটা রেডিওর খবর শুনছিলাম, আমাদের জানেন পশ্চিমবঙ্গ হচ্ছে নির্বাচনের এখন সময় চলছে, তো ওখানে বিরোধী দল, মানে পশ্চিমবঙ্গের বিরোধী দল বিজেপি, তারা একটা ফর্মাল প্রেস কনফারেন্সে
যেখানে আসলে শুভেন্দু অধিকারী ছিলেন বিরোধী দলের নেতা, তারা বলছেন যে আমরা প্রয়োজন বোধে যশোর এবং খুলনাকে পশ্চিম বাংলার সাথে যুক্ত করার প্রস্তাব তুলতে পারি। এই ধরনের প্রান্তিক বক্তব্য, সেটা পশ্চিমবঙ্গ হোক অথবা বাংলাদেশে হোক, যেমন বাংলাদেশে কেউ কেউ বলে যে সেভেন সিস্টারকে আমাদের সাথে যুক্ত করবো বলে, এগুলো হটকারী, এগুলো কোনো সময় বা উস্কানি অবস্থানের কোনো কল্যাণ বয়ে আনে না। তবে দুর্ভাগ্য হচ্ছে কি, আসলে বিজেপির মতো দল, আমি মনে করি যেটা হতো তাদের রাজনৈতিক বক্তব্য হতে পারে, কিন্তু রাজনৈতিক বক্তব্য হলেও আমরা আসামে এবং পশ্চিমবঙ্গে, যেমন পশ্চিমবঙ্গে SIR হচ্ছে, প্রায় 72 লক্ষ ভোটার বাদ দেওয়া হয়েছে, এবং এই 72 লক্ষ ভোটারের অধিকাংশই হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী যে জেলাগুলো আছে যেখানে মুসলিম প্রধান, এগুলোই। এমনকি এখানে একজন সাবেক হাইকোর্টের বিচারপতিও বাদ পড়ে গেছেন। তো ফলে এই পদগুলো, এগুলো মোটেই সহাবস্থানের পথ না আর কি। যেমন আগামী 7 তারিখ সম্ভবত আমাদের পররাষ্ট্রমন্ত্রী যেতে যাচ্ছেন, এবং এই প্রথম এই সরকারের কেউ এটা হচ্ছে কি, সহাবস্থান থাকতে হবে, সহযোগিতা থাকবে, উইন উইন সিচুয়েশন থাকবে, চুক্তি হবে, সম্পর্ক উন্নয়ন হবে। বিশেষ করে অন্তর্বর্তী সরকার 18 মাস একেবারেই যে বরফটা গলেনি, কিন্তু কোনোভাবেই এটা সংঘাত, সংঘর্ষ, উত্তেজনা তৈরির দিকে যাওয়া উচিত না, বা কোনো পক্ষ থেকে যেন বাড়তি কোনো উস্কানি দেয়া না হয়। যে আমরা একটু নজর দিতে চাই, যদিও ঈদের ছুটির মাঝে ঘটনাগুলো ঘটেছে, যে আমরা জানি যে 111-এর সাথে জড়িত যে দুজন মাসুদ উদ্দিন চৌধুরী এবং মামুন খালেদ, তাদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই যে তাদেরকে গ্রেফতার এবং 1/11-র যে প্রেক্ষাপটে এটা আবার নতুন করে রাজনীতিতে বলি আলোচনায় আসা, আপনি কিভাবে দেখেন? 111-এর সময় আমি আমার পত্রিকার চিফ রিপোর্টার ছিলাম, স্বাভাবিকভাবেই রিপোর্টিংয়ের সাথে আমি ভেরি মাচ যুক্ত ছিলাম, এবং ওই সময় আপনারা জানেন যারা একটু গেট কিপিংয়ের দায়িত্বে আছে তাদের নানান ধরনের সূত্রের সাথে যুক্ত হতে হতো। ওই সময় আমি দুইটা থেকে, আমাদের একটা হচ্ছে NSR, একটা সম্ভবত DGFI নির্বাচনের জরিপ আমার হাতে আসছিলাম, জানছিলাম। এছাড়া অন্য একটা সংস্থার সাথে আমাদের পত্রিকার পক্ষ থেকে একটা জরিপ করা হয়েছিল। এই যে দুইটা সংস্থার যে জরিপ, এখানে কিন্তু একটা জরিপে আসছিল হচ্ছে 155টা আসন পাবে হচ্ছে বিএনপি, 2008 সালের কথা বলছি। আরেকটা জরিপে আসছে বিএনপির সাথে তখন জামায়াতের একটা জোট ছিল, যদি জোট হয় 170টা হবে ওই জরিপ অনুযায়ী। আর অন্য একটা এজেন্সির জরিপে বলা হয়েছিল এটা আরও 5-7টা বাড়তে পারে। এর বাইরে আমাদের যে একটা প্রাইভেট একটা ইয়ের সাথে, বেসরকারি সংস্থার সাথে আমরা যে জরিপ করছিলাম, ওখানে আসছিল প্রায় 180টা জোটের আসনটা আসছিল, কিন্তু ওই নির্বাচনে 40টা আসন বিএনপিকে পাইছে। ফলাফল তো পুরোই কিভাবে হয়েছে, ওই ইয়েগুলো যেহেতু আমরা রিপোর্টার মানুষ, আমরা জানতাম কিভাবে ঘটনাটা ঘটছে, একদম পরিষ্কার হয়েছে। আরও পরে কিভাবে ঘটছে সেটা হচ্ছে কি, আসলে মানুষ ভোট দিয়েছে, তখনও ভোট দিয়েছে, কিন্তু ভোট যেটা দিয়েছে এটা কিন্তু কাউন্ট হয়নি। যেটা কাউন্ট হয়েছে এখানে প্রায় 25% অতিরিক্ত ব্যালট ছাপানো হয়েছিল, যার কারণে আমরা অনেক আসনে দেখছিলাম যে 105% ভোট কেন্দ্রে। এটা একটা কৌশল করে পুরা জনগণের মতামতটাকে ম্যানিপুলেশন করা হয়েছে, মানুষ কিন্তু জানে না। তো এই যে বিষয়টার সাথে যুক্ত এই দুই ব্যক্তি, বিশেষ করে জানান মামুন খালেদ সাহেব পরবর্তী পর্যায়ে তো একটা এজেন্সির প্রধান ছিলেন, উনি বিশেষভাবে যুক্ত ছিলেন। আর 111-এর পরিবর্তনের, যদিও তখন সেনা প্রধান ছিলেন মনির আহমেদ, কিন্তু পুরো গেম প্ল্যানটা সাজিয়েছিলেন মাসুদ, যেটা ওনার বইও কিন্তু বারবার, হ্যাঁ ওনার বই না, আপনার যে প্রণব মুখার্জি বইটা আপনি পড়েন না, প্রণব মুখার্জি ইন্ডিয়ান প্রেসিডেন্ট ছিলেন, এখানে এই জিনিসগুলো কিন্তু একদম পরিষ্কার আছে। আর আপনি ব্যক্তিগতভাবে যদি ধরেন, আপনার মাসুদ সাহেব হচ্ছে রক্ষী বাহিনী থেকে যারা সেনাবাহিনীতে আত্মীকরণ হয়, এরা মেজর, বড় যে লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত হয়, আর উনি লেফটেন্যান্ট জেনারেল হয়েছিলেন, সেনাবাহিনীর দ্বিতীয় ব্যক্তি, এমনকি তাদেরকে সেনা প্রধান করার চিন্তাও কিন্তু তখনকার সরকারি দল করছিল। আর ইনি ওই সময় যে বিশ্বাসঘাতকতা শব্দটা আমি বলবো করেছেন, সেটা হচ্ছে জিয়াউর রহমানের ছেলে, বেগম খালেদা জিয়ার ছেলে, 2বারের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের সন্তান, স্বাধীনতার ঘোষকের সন্তান, তার উপরে নির্যাতন করা। আমি দেখছি নির্যাতনের পর, আমি ওনার সাথে কথা বলেছিলাম লন্ডনে যাওয়ার আগে, ওনার চেহারা দিকে তাকানোর অবস্থা ছিল না। আমরা তো তার যে একেবারে খুঁড়িয়ে যাওয়ার ভিডিও তো আমরা নিজেরাই ভিডিও দেখেছি। তো এই অপরাধের সাথে যারা যুক্ত, এটা রাজনীতির সাবজেক্ট না, এটা হচ্ছে ফৌজদারি অপরাধ। এই অপরাধকে যদি আপনি জবাবদিহিতার বাইরে রাখেন, তাহলে হবে কি, বাংলাদেশের গণতন্ত্র, আমরা যে মধ্যপন্থা বা সহনশীলতা, ইনক্লুসিভনেসের কথা চিন্তা করি, এটা সাকসেসফুল হবে না। ফলে আমার মনে হয় 2008 সালের নির্বাচনটা কিভাবে হয়েছে, 111টা কিভাবে হলো, দেশের এই যে গণতান্ত্রিক রূপান্তরটা এত পিছিয়ে দেয়া এবং লম্বা সময়ের জন্য একটা ফেসিবাদ আসা, এই বিষয়গুলো গভীরভাবে চিন্তা ভাবনা করে এটাকে বিচারের আওতায় এবং তদন্তের আওতায় আনা দরকার। এবং আমরা কিন্তু যে মাসুদ উদ্দিন চৌধুরীকে যে পরেও যে এই আওয়ামী লীগের দীর্ঘদিন তাকে ভরণ পোষণ এবং তাকে হৃষ্টপুষ্ট করা, সেই জায়গাটিকেও কিন্তু দেখেছি, মানব পাচার থেকে শুরু করে
হেন কোনো কাণ্ড তো আমরা নেই। তো ওই সময় অনেক গভীরের খোঁজ খবর নিয়েছিলাম, সব খবর আমরা তখন পত্রিকায় প্রকাশ করতে পারি নাই। উনি কিভাবে পুরো ঘটনাটা ঘটিয়েছেন এটার বিষয়টা আমরা জানতাম। আপনি দেখেন, উনি বেগম জিয়ার ফ্যামিলির একজন আত্মীয়ত, তার মানে হচ্ছে এখনকার প্রধানমন্ত্রীর সম্পর্কে মামা হন, এবং ওনাকে লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত এই যে অগ্রসর করানো, এটা তো এই সুবাদে হওয়া। আর ওনাকে পরবর্তী সরকার 2008 সালে নির্বাচন হলো, একটা ম্যানিপুলেটেড নির্বাচন, এটা এখন কিন্তু আর অস্পষ্ট নেই। সেই নির্বাচনের পর আওয়ামী লীগ ক্ষমতা আসলো আর ওনাকে অ্যাম্বাসেডার করে রেখে দিল অস্ট্রেলিয়া। তারপর ওখান থেকে ফেরার পরে আওয়ামী লীগের নমিনেশন তো দেওয়া যাবে না, জাতীয় পার্টির নমিনেশন দিয়ে এমপি করা হলো। এবং এই যে মালয়েশিয়ান যে সিন্ডিকেট, এদের শত শত কোটি টাকা আয় করার ব্যবস্থা করে দেওয়া হলো। এগুলো কি এমনি এমনি করা হয়? যদি গভীর কোনো যোগসূত্র না থাকে, বৈধভাবে কেউ না 1000 কোটি টাকা আয় করুক, অসুবিধা নেই। রাষ্ট্রের নিরাপত্তা, রাষ্ট্রের গণতন্ত্রকে যদি কেউ এ ধরনের জিম্মি করে যদি কোনো কিছু করে, এবং একজন প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর সন্তানদের প্রতি যদি এই আচরণ করে, একজন সাবেক প্রধানমন্ত্রীকে যদি তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার মতো পরিস্থিতির সাথে কেউ যুক্ত হয়, তাহলে তাকে কি আপনার প্রশ্ন ছাড়া, জবাবদিহি ছাড়া এগিয়ে যেতে দেওয়া উচিত? আমি মনে করি যে উচিত না। এই 1/11 সাথে আরেকটি বিষয় আলোচনা করতে চাই। সাম্প্রতিক সময়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিষয়টিকে এনেছেন যে তারা যখন, অর্থাৎ অন্তর্বর্তী সরকারকেও একটি ডিপ স্টেটের পক্ষ থেকে 29 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার একটি প্রস্তাব দেওয়া হয়েছিল, যদিও তারা সেটি মানেনি, তারা নির্বাচনের ব্যাপারে মানে অঙ্গীকারাবদ্ধ ছিলেন। এই জায়গাটিকে আমি এই কারণে বিষয়টা তুলছি যে আপনি বলছিলেন যে আমাদের গণতান্ত্রিক যে অগ্রযাত্রা সেটাকে অব্যাহত রাখা, মসৃণ রাখা, এই জায়গাটিতে এখানে দুইটা বিষয় আছে। একটা বিষয় হচ্ছে কি, বিএনপির পক্ষ থেকে শুরু থেকেই এই গণতান্ত্রিক অভিযাত্রা, গণতান্ত্রিক রূপান্তরের ব্যাপারে চাপ দিয়ে আসা হয়েছিল। এর কারণ হচ্ছে 1/11 বিএনপি দেখছে 1/11 কি হতে পারে, রাষ্ট্রে কি ক্ষতি করতে পারে, এটা প্রত্যক্ষদর্শী। এই কারণে তারা অনির্বাচিত অথবা অন্তর্বর্তী সরকারের হাতে দীর্ঘ সময় যদি ক্ষমতা থাকে, তাহলে সেটা দেশের জন্য কল্যাণকর নয়, এটা মনে করে। এটা বিএনপি বলেছে, এবং তখনকার প্রধান একটা রাজনৈতিক দল জামাতও নির্বাচন দাবি করছে। অন্যদিকে প্রফেসর ইউনূস সাহেব কিন্তু বরাবরই একটা স্মুথ পাওয়ার ট্রানজিশনের পক্ষে ছিলেন। এমনকি উনি যখন এই মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা ঘোষণা করলেন, তখন অনেকে কিন্তু সন্দেহ প্রকাশ করতেন, কিন্তু উনি বরাবরই নির্বাচনের আগের দিন পর্যন্ত সন্দেহ পোষণ করা হয়েছে, উনি বরাবরই বলেছেন যে নির্বাচন হবে। এবং আমরা যারা প্রধান উপদেষ্টাকে, সাবেক প্রধান উপদেষ্টাকে খুব কাছ থেকে অবজার্ভ করার সুযোগ পেয়েছিলাম, তারাও জানতাম যে আসলে উনি নির্বাচন করবেন, এবং নির্বাচন হয়েছে। এখন নির্বাচনের পরে যে কিছু টুকটাক বিতর্ক হবে না সেটা না, সেই বিতর্ক তো সবসময় হতে পারে, কিন্তু ওনার আসলে কতটুকু কী করার ছিল এই বিতর্কের একদম ঊর্ধ্বে নিয়ে যাওয়া, এটা খুব কঠিন। কারণ উনি যে প্রশাসনটি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, সেই প্রশাসন তো উনি তৈরি করেন নাই। স্বাভাবিকভাবে এক ধরনের সীমাবদ্ধতা থাকতেই পারে। জি, আমরা 1/11 নিয়ে আলাপ করছিলাম যে আমার দেশের একটা যে রিমান্ডে লেফটেন্যান্ট মাসুদ, ভারতের রয়ের পরিকল্পনা, এই যে এই জায়গাটিতে যদি আচ্ছা, ভারতের রয়ের পরিকল্পনার কথা উনি বলছেন, আমি যে বলছিলাম প্রণব মুখার্জির বইতে দেখেন না, এই যে মনি আহমেদকে 6টা ঘোড়া উপহার দেওয়া হয়েছিল, এই উপহারের পরবর্তী বিষয়টা কি? এবং আমি এটাও জানি, ওই সময় 1/11 যে গভর্নমেন্ট ছিল, এখানে আসলে দুই পক্ষের, রাজনৈতিকভাবে দুই পক্ষের শুভাকাঙ্ক্ষীরা কিন্তু ওখানে ছিল। তখন একটা সিদ্ধান্ত ছিল তাদের মধ্যে, মানে তারা যেহেতু বিকল্প কিছু তৈরি করে দীর্ঘ সময় ক্ষমতা থাকা এটা সম্ভব হচ্ছে না, বাংলাদেশের জনগণ সেটা মেনে নিচ্ছে না, তখন দুই পক্ষের সাথে রাজনৈতিকভাবে যোগাযোগ করে একটা মানে এক্সিট প্ল্যান তারা তৈরি করার কথা, আমরা যেটাকে সেফ এক্সিট বলি, সেফ এক্সিট বা এক্সিট প্ল্যান। তো ওই সময় এই 2 বছরে যা কিছু করা হয়েছে এগুলোকে ক্ষমা করে দেবে। এটার অংশ হিসেবে তখন সম্ভবত জেনারেল গোলাম মোহাম্মদ সাহেব ডিজিএফের প্রধান ছিলেন, উনি বেগম খালেদা জিয়ার সাথে আলাপ করার জন্য গেছিলেন। সাথে এই যে মামুন খালিদ সাহেব যিনি আছেন, ইনি তখন একটা দায়িত্ব, সিআইবি সম্ভবত, সিআইবি এবং মিডিয়া, এই 2 বিভাগের দায়িত্বে ছিলেন। তো উনি নিজে থেকে উদ্যোগ নিয়ে ওনার সহযাত্রী হয়েছেন। এখন বেগম খালেদা জিয়া, উনি তো হচ্ছেন জিয়াউর রহমানের ওয়াইফ। তখনকার যারা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সবাইকে তো উনি একদম, হয়তো কাউকে লেফটেন্যান্ট থেকে দেখছেন, ক্যাপ্টেন, মেজর থেকে দেখছেন, তাদের সাথে ওনার সম্পর্কটা অনেকটা ফ্যামিলির অংশ হিসেবে। তো উনি স্বাভাবিকভাবেই ওনার ছেলেরা যে নির্যাতিত হয়েছে, ছোটো ছেলে তো পরে মারাই গেল এই নির্যাতনের কারণে, আসলে আরাফাত রহমান সাহেব। তো এটা স্বাভাবিক ওনারা একটু খুব করেছেন। সেই ক্ষোভের বিষয়টা, এটা ওই যে মামুন খালিদ সাহেবের ব্যাপারে যে অভিযোগটা আছে, উনি এটা রেকর্ড করে ফর্মাল যখন ডিজিডিএফ রিপোর্ট করবেন আর্মি চিফের হাতে, তার আগেই ওনার কাছে যে পৌঁছাই দিছে।
পৌঁছানোর কারণে এই যে ফর্মাল রিপোর্টে বেগম জিয়া কিন্তু বলছে যে সেনা প্রতিষ্ঠান তো আমার একটা ফ্যামিলির অংশ, তো ফলে ভুলভ্রান্তি যা কিছু আছে এগুলোকে আমরা ক্ষমা করে দেব, আমরা রাজনৈতিকভাবে আবার নতুন করে শুরু করতে চাই। এই যে মূল মেসেজটা, এই মেসেজটা শেষ পর্যন্ত সেনাপ্রধান মনি আহমেদের কাছে পৌঁছায়নি। তখন তারা এই সুবাদে বিকল্প বা আওয়ামী লীগের সাথে একটা বোঝাপড়া করে 2008 সাল নির্বাচনের ব্যাপারে নির্বাচনের বাস্তব পরিস্থিতির কথা বলছেন। এই যে জিনিসটা পুরো একটা যাত্রাকে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। এটার সাথে তো আপনার যে বক্তব্যটা আছে, ইন্টেলিজেন্সের ইনভলভমেন্ট, প্রতিবেশীদের ইনভলভমেন্ট তো আছেই। আজকে মামুন খালিদ আপনি যদি মনে করেন কত গুরুতর একটা জিনিস, রাষ্ট্র একদিকে যাচ্ছিল, এটা ঠিক অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে, একটা ফেসিবাদের দিকে চলে গেল। যার ইনাম পুরস্কার উনি পেয়েছেন হচ্ছে ডিজিএফ এর প্রদান করা হয়েছিল ওনাকে। তো এই বিষয়গুলো আসলে অনেক সিক্রেট বিষয়, আমরা অনেকেই জানি, অনেকেই জানি না, অনেকেই বলি না। তবে রাষ্ট্রের স্বার্থ সবার উপরে থাকা উচিত। জি, আপনার কাছে এক বাক্যে একটি মানে বিষয় শুনে আমি অনুষ্ঠান শেষ করতে চাই যে আপনি বলছিলেন যে 1/11 যে পুরো ঘটনা এবং এখান থেকে আগামী দিনের রাজনীতির জন্য শেখা এবং সব দলই এখান থেকে যেন শিক্ষা নেয়, এই জায়গাটি যদি বলেন। হ্যাঁ, এটা আমি বলবো যে আসলে রাষ্ট্র তো সবার উপরে, এটা জিয়াউর রহমান সাহেবও বলতেন, বেগম জিয়াও বলছেন এবং এখনকার প্রধানমন্ত্রী বলেন। এটা সবাইকে ওইভাবে চিন্তা করতে হবে। দলের স্বার্থ থাকতে পারে, দলের বিরোধিতা থাকবে, রাষ্ট্রের স্বার্থে, রাষ্ট্রের নিরাপত্তা, রাষ্ট্রের সার্বভৌমত্ব, রাষ্ট্রের সিদ্ধান্ত যাতে রাষ্ট্রের মধ্যে থাকে, অন্য কোনো দেশের ইঙ্গিতে প্রভাবে যাতে রাষ্ট্র সিদ্ধান্ত নিতে না হয়, সেটা এনশিওর করা দরকার। গত 17 বছরে সেটা করতে পারে নাই, এখন আমরা আশা করব যে এটা হওয়া উচিত। জি, আপনাকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, ফ্রন্ট পেজ আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।